জেনেভায় জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সৌদি সমর্থিত HNCর বৈঠক। সিরিয়া শান্তি আলোচনার অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ওপর, মন্তব্য মিসচুরার। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিকল্প নেই, মন্তব্য বান কি মুনের। তেল আবিব বিরোধী আন্দোলনকারীদের ধরতে পশ্চিম তীরে তল্লাশি অভিযান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের প্রথম দৌড়ে রিপাবলিকান দলীয় ট্রাম্পের হার, আইওয়ায় টেড ক্রুজের বিজয়, কাছাকাছি অবস্থানে ডেমোক্রেট দলীয় হিলারি ও স্যান্ডার্স। এবং জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমিত দেশে মার্কিন অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের ওপর বিধি নিষেধ আরোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া শান্তি আলোচনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সৌদি সমর্থিত আসাদ বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNC। সোমবার জেনেভায় জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে প্রথমবারের মতো বিরোধী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো এ আলোচনা চলবে বলে জানায় বিবিসি। তবে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে বিরোধীরা। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ অন্যান্য বিশ্ব শক্তির ওপর আলোচনার অগ্রগতি নির্ভর করছে বলে জানিয়েছে জাতিসংঘ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া শান্তি আলোচনায় যোগ দিয়েছেন প্রধান বিরোধী দলের প্রতিনিধিরা। জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনায় HNCর যোগদানে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে প্রায় 5 বছর ধরে চলে আসা সংঘাত সহিংসতার অবসানে নতুন আশার সঞ্চার হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো ও পর্যবেক্ষকদের মনে। তারা একে মূল দর কষাকষি শুরুর আগে প্রারম্ভিক আলোচনা হিসেবে দেখছেন। তবে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা প্রকাশ করেছেন সতর্ক প্রতিক্রিয়া। তিনি বলেন, সিরিয়া সংকটের অবসান তখনই হবে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ বিশ্ব শক্তিবর্গ সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে। ভিয়েনা আলোচনার সময় বলা হয়েছিল সরকার ও বিরোধী দলের যোগদানের মাধ্যমেই জেনেভায় সিরিয়ার যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে। সিরিয়ায় এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি প্রয়োজন, তবে তা অনেকাংশেই নির্ভর করছে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর উপর। এদিকে শান্তি আলোচনায় যোগ দিলেও এতে দ্রুত উল্লেখযোগ্য অগ্রগতি না হলে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আসাদ বিরোধী জোট HNC। রাশিয়া যেন সিরিয়ার সরকারের উপর চাপ প্রয়োগ করে সেজন্য মস্কোর কর্মকর্তাদের প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছে তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। বিমান হামলার মাধ্যমে আসাদ বাহিনীকে সহায়তা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যাম্পটন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় গত এক সপ্তাহে 1300-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে জঙ্গিদের ঘাঁটি শনাক্ত করতে এবং দ্রুত হামলা চালাতে রাশিয়া তাদের যুদ্ধ বিমানকে আরও আধুনিক ও শক্তিশালী করছে। সোমবার সিরিয়ার আলেপ্পোয় আল ইত্তিহাদ বিশ্ববিদ্যালয়ে বিমান হামলার ভিডিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসাদ বিদ্রোহীদের দাবি রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় রাশিয়া সবকিছু করতে প্রস্তুত বলে জানানোর পরও রাশিয়ার এমন হামলার সমালোচনা করেছে বিদ্রোহীরা। একই দিন মস্কোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সিরিয়ায় তাদের নতুন বিমান হামলার ভিডিও প্রকাশ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত এক সপ্তাহে জঙ্গিদের 1300-রও বেশি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। মধ্যপ্রাচ্যে জঙ্গিদের অবস্থান শনাক্ত করতে এবং দ্রুত হামলা চালাতে রাশিয়া তাদের যুদ্ধ বিমান আরও আধুনিক ও শক্তিশালী করছে বলেও জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ভিডিওতে সীমান্তের কাছ থেকে তুর্কি সেনাবাহিনীর সিরিয়ায় কামানের গোলা নিক্ষেপেরও ছবি দেখানো হয়। সিরিয়ার বিরুদ্ধে তুরস্কের সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের অভিযোগকে কাল্পনিক হিসেবে উল্লেখ করে একে তুরস্কের উস্কানিমূলক আচরণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রণালয়ের মুখপাত্র। আমাদের বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগের কোনো প্রমাণ তুরস্ক দেখাতে পারবে না। এই অভিযোগ তুরস্কের বানানো গল্প। রাশিয়া IS নির্মূলে সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা বললেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বরাবরই দাবি করে আসছে যে আসাদ সরকারকে সহায়তা করাই রাশিয়ার লক্ষ্য। নতুন করে একই মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। জর্ডানের একটি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছেন। তিনি সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছেন বলেও মন্তব্য করেন হ্যামন্ড।
এদিকে সিরিয়ায় মানবিক বিপর্যয় ঠেকাতে সাহায্য সামগ্রী পাঠানোর পথ উন্মুক্ত করতে রাশিয়াকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সন্তান নিয়ে আইএসের সঙ্গে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার অপরাধে এক মুসলিম নারীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তারিনা শাকিল নামের 26 বছরের নারী আদালতকে জানিয়েছেন বৈবাহিক অশান্তির কারণে তিনি তার সন্তানকে নিয়ে ছুটি কাটাতে তুরস্কে যান। সেখান থেকে ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে 2014 সালের 20 অক্টোবর সিরিয়ায় পৌঁছান। যদিও পরে ভুল বুঝতে পেরে তিনি সেখান থেকে পালিয়ে আসেন, তবে সাজা থেকে মুক্তি পাননি। যুক্তরাজ্যের আদালত ওই কাজের জন্য তার মধ্যে কোনো অনুতাপ লক্ষ্য না করার কথা জানিয়ে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে গঠনমূলক আলোচনার অভাবে শান্তি প্রতিষ্ঠার পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এরই মধ্যে ফিলিস্তিনি আন্দোলনকারীদের আটক করতে পশ্চিম তীরে ব্যাপক হারে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের রামাল্লায় টহলরত পুলিশের ওপর ছুরি হাতে হামলার পর জারি করা প্রবেশ নিষেধাজ্ঞা একদিনের মাথায় উঠিয়ে নিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে নিহত 2 ফিলিস্তিনির মরদেহ নিয়ে সোমবার বিক্ষোভ মিছিলে অংশ নেয় শত শত মানুষ। ইসরায়েলিদের হত্যাকারী উল্লেখ করে তাদের অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানায় তারা। ফিলিস্তিনের মোড়ে মোড়ে ইসরায়েলি পুলিশ টহল দেয়ায় সংঘাত সহিংসতা কমার বদলে উল্টো বাড়ছে বলে অভিযোগ তাদের। আমরা নিজেদের অঞ্চলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারি না। অলিতে গলিতে ইসরায়েলি প্রহরা আর তল্লাশি, এসব কারণে উত্তেজনা ব্যাপক হারে বাড়ছে। এর মধ্যে পশ্চিম তীরের রাজধানী রামাল্লায় একদিনের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ওই অঞ্চলে ব্যাপক হারে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় বহু ফিলিস্তিনিকে আটক করা হয়। সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেয় তেল আবিব। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বাড়ায় শান্তি আলোচনার ক্ষেত্রে কোনো অগ্রগতি হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার মহাসচিব বান কি মুন বলেন, শান্তি আলোচনার ক্ষেত্রে উদ্যোগের অভাবে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন দিন দিন কঠিন হয়ে পড়ছে। আমরা কোনোভাবেই চাই না ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাক, তেমনি আমরা ফিলিস্তিনিদের ওপর বছর বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনও মেনে নিতে পারছি না। এই উভয় সংকট নিরসনের পথ একটাই, দ্বিরাষ্ট্র সমাধানের মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের স্বীকৃতি। এজন্য অবিলম্বে আলোচনা শুরু করা প্রয়োজন। এ অবস্থায় গাজার সীমান্তে হামাসের সুড়ঙ্গ খোঁড়া নিয়ে আতঙ্কে রয়েছে ইসরায়েলিরা। এর মধ্য দিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হতে পারে বলে আশঙ্কা তাদের। এখান থেকে সুড়ঙ্গ খোঁড়ার শব্দ পাওয়া যায়, সেটাই ভয় ধরিয়ে দিচ্ছে। মাটির নিচ থেকে হামলা চালানো ওদের পুরনো কৌশল। এর আগেও এর শিকার হয়েছে সীমান্তের মানুষ। আমরা চাই এটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এর কয়েকদিন আগে ইসরায়েলি বিমান হামলায় 7 হামাস সদস্য নিহত হওয়ার পর নতুন করে আরো সুড়ঙ্গ খোঁড়া ও ইসরায়েলি সীমান্তের রকেট হামলা বাড়ানোর ঘোষণা দেন সংগঠনটির নেতা ইসমাইল হানিয়েহ। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। তবে তাদের পক্ষ থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ না করা হলেও মার্কিন নাগরিকদের জিকা সংক্রমিত দেশে ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। আর অন্তঃসত্ত্বা নারীদের ছোট মাথার শিশুর জন্ম দেওয়ার বিষয়ে এই ভাইরাস কতটুকু দায়ী তা আবিষ্কারে ব্যাপক গবেষণা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ব্রাজিলে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে শনাক্ত করা হয় গেল বছরের অক্টোবরে। এর মাত্র 4 মাসে জিকায় সংক্রমিত অন্তঃসত্ত্বা নারীদের গর্ভে জন্ম নিয়েছে প্রায় 4000 ছোট মাথার শিশু। ব্রাজিল ছাড়াও 20টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের মধ্যে কেবল আমেরিকা মহাদেশে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন 40 লাখ মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সোমবার জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিদ্ধান্ত আসে সংকট মোকাবেলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা চালানোর। তারই অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হলো। সংকট মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হলেও ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এর সঙ্গে বিশেষ করে নিরাপদ থাকতে হবে অন্তঃসত্ত্বা নারীদের। মার্কিন অন্তঃসত্ত্বা নারীদের জিকা সংক্রমিত দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি।
জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্কিন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। সত্যিকার অর্থেই এটি একটি উদ্বেগের বিষয় যে ছোট মাথার শিশু জন্মানোর পেছনে জিকা ভাইরাসের ভূমিকা থাকার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এই ভাইরাসের সঙ্গে বিকৃত মাথার শিশু জন্মলাভের প্রকৃত সম্পর্ক নিরূপণে প্রচুর তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণা কাজ চলছে। জিকা ভাইরাসবাহী এডিস মশার কামড় থেকে বাঁচতে ল্যাটিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় বাড়ি বাড়ি ঘুরে জনসাধারণকে সচেতন করার কর্মসূচি হাতে নিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চলছে মশক নিধন কর্মসূচি। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, অভিবাসীদের ঢলের মধ্যে আগামী সপ্তাহে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা মেসিডোনিয়ার। জার্মানিতে শরণার্থীদের ওপর গুলি চালানোর বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে আটকের কয়েক ঘন্টার মধ্যে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার নিখোঁজের ঘটনাকে প্রতিহিংসাপ্রবণ মানসিকতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে গত কয়েক মাস ধরে টানাপোড়েনের মধ্যে থাকা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কার্যত আরও অবনতি হলো। পাকিস্তান এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখে দেশটির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নতুন করে নির্ধারণ করা উচিত বলে মনে করেন তারা। আবারও নতুন মোড় নিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। সন্দেহজনক গতিবিধির কারণে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা আবরার আটকের প্রায় একই সময়ে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর নিখোঁজের ঘটনাটিকে স্বাভাবিকভাবে দেখছে না দেশের কূটনৈতিক মহল। পরপর ঘটা দুটি ঘটনা কাকতালীয় নাকি পরিকল্পিত তা তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল পাকিস্তানের। সে দায়িত্ব পালনে তাদের অবহেলা স্পষ্ট। অন্যদিকে আবরার ছিল মানি লন্ডারিং সহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে অভিযুক্ত। আর তাই বাংলাদেশে ঘটা ঘটনার কারণে পাকিস্তানের ঘটনাটি ঘটে থাকলে তা শিষ্টাচার বহির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু পাকিস্তানি কূটনীতিক আবরারকে ধরে এবং তার কিছুক্ষণ পরেই একেবারে বলা যায় কাকতালীয়ভাবে নাকি সুপরিকল্পিতভাবে আমরা বুঝতে পারছি না বাংলাদেশি কূটনীতিক জাহাঙ্গীরকে পাকিস্তান থেকে উধাও করে দেওয়া হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয় এবং শিষ্টাচার বহির্ভূত এবং ইন্টারন্যাশনাল যে নর্মস দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি আছে, যে নীতিগুলো রাষ্ট্র ব্যবহার করে ইউজ করে, এই ক্ষেত্রে তারা টোটালি লঙ্ঘন করা হয়েছে। এদিকে ঘটনাটি পাকিস্তান পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখে দেশটির সাথে ভবিষ্যৎ সম্পর্ক ও করণীয় নতুন করে নির্ধারণ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন তারা। আর তাই ঘটনাটি পাকিস্তান পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখে দেশটির সাথে ভবিষ্যৎ সম্পর্ক ও করণীয় নতুন করে নির্ধারণ করা উচিত বলে পরামর্শ তাদের। এটা তাদের খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা এই কাজগুলো করছে। ফলে আমাদের বোধহয় সময় এসছে চিন্তা ভাবনা করার যে আমরা সম্পর্ক দুই দেশের সম্পর্কটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব। ব্যাপারটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তো বটেই, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে কূটনৈতিক ইতিহাসে এটা একটা চিন্তা করার মতো ঘটনা। এর আগে পাকিস্তানের দূতাবাস কর্মকর্তা ফারিনা আসাদকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হলে পাকিস্তানও সে দেশে থাকা বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করে নিতে বলে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে গতরাতে জানিয়েছিলেন পাকিস্তান প্রবাসী সাংবাদিক মাসকুয়াত আহসান। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস কর্মী জাহাঙ্গীর হোসেন অক্ষত অবস্থায় ফিরে এসেছেন বলে ইসলামাবাদের কয়েকজন কূটনৈতিক রিপোর্টার জানাচ্ছেন। সন্ধ্যায় একটা কোচিং সেন্টারে মেয়েকে নিতে যাওয়ার কথা ছিল জাহাঙ্গীর হোসেনের, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উনি সেখানে পৌঁছাতে পারেননি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরপরই তারা জাহাঙ্গীর হোসেনকে খুঁজতে শুরু করে। নিখোঁজ হবার 7 ঘন্টা পর জাহাঙ্গীর হোসেন ফিরে এসেছেন, কিন্তু উনি কিভাবে নিখোঁজ হলেন বা কিভাবে ফিরে এলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চমক দেখিয়েছেন টেড ক্রুজ। সেই সঙ্গে তার এই জয়কে রিপাবলিকান সমর্থকদের সাহসিকতার বিজয় বলে মন্তব্য করেছেন তিনি।
আর পরাজয় মেনে নিয়ে ক্রুজকে অভিনন্দন জানিয়েছেন আলোচিত সমালোচিত ট্রাম্প। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ডেমোক্র্যাট দলের দুই মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্স রয়েছেন প্রায় সমান অবস্থানে। তাই শেষ পর্যন্ত এদের মধ্যে কে জয়ী হবেন সেটি এখনও অনিশ্চিত। প্রচারণা আর জনপ্রিয়তার তুঙ্গে থাকা রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুরুতেই এতটা ধাক্কা খাবেন তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। গত কয়েক মাস ধরে মুসলিমদের কটাক্ষ সহ নানা সময়ে নানা উস্কানিমূলক বক্তব্যের কারণে খুব অল্প সময়ে মার্কিন প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই ধনকুবের। সোমবার সেই ট্রাম্পকে হারিয়েই আইওয়া ককাসে বিজয় অর্জন করলেন রিপাবলিকান অপর মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। 28% ভোট পেয়ে তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিওকে পেছনে ফেলে মনোনয়ন দৌড়ে এগিয়ে যান তিনি। ফলাফল ঘোষণা শেষে আইওয়ার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একে রিপাবলিকানদের সাহসিকতার জয় বলে অভিহিত করেন ক্রুজ। এই জয় গোটা তৃণমূলের, এই জয় গোটা জাতির। আইওয়াবাসী দেখিয়ে দিয়েছে মিডিয়া নয়, ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করবে এদেশের জনগণ। এদেশে এমন কোনো শক্তি নেই যা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। এদিকে ফলাফল ঘোষণার পরপরই ক্রুজকে অভিনন্দন জানিয়ে আইওয়া ককাসে দ্বিতীয় অবস্থানে থাকায় নিজে সম্মানিত বোধ করছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আইওয়াতে হারলেও শেষ পর্যন্ত রিপাবলিকান মনোনয়ন দৌড়ে তিনি সবাইকে ছাড়িয়ে যাবেন বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনের আগে অনেকে আমাকে বলেছিল আইওয়াতে আমি শীর্ষ 10 মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও থাকবো না, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম এখানে আমার অনেক বন্ধু রয়েছে যারা আমাকে ভালোবাসেন। আইওয়াতে জয় না পেলেও দ্বিতীয় হতে পারায় আমি সম্মানিত বোধ করছি। আশা করছি প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত রিপাবলিকান সমর্থকরা আমাকে বেছে নেবেন। অন্যদিকে আইওয়া ককাসে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ডেমোক্র্যাট দলের দুই মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্সের মধ্যে। সবশেষ পাওয়া ফলাফলে এদের দুজনের মধ্যে 1%-এরও কম ব্যবধানে এগিয়ে রয়েছেন হিলারি। ফলাফল ঘোষণার পর আইওয়াতে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নিজেকে জয়ী দাবি না করলেও এই মুহূর্তে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলেও জানান হিলারি। শুরুতেই আমি আমার বন্ধু ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানাই। আইওয়াবাসীকে ধন্যবাদ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের জন্য। আমি সারা জীবন আইওয়াবাসীর জন্য, পুরো দেশের জন্য যে সকল কাজ করেছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো আমি। অন্যদিকে প্রাথমিক ফলাফলে দুজনের মধ্যেই সমতা রয়েছে বলে মন্তব্য করেন স্যান্ডার্স। প্রেসিডেন্ট মনোনয়ন চূড়ান্ত করতে ককাস ও প্রাইমারি দুই ধাপের এই প্রাক নির্বাচনী ভোট শেষে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত হবে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের মনোনীত প্রার্থী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইয়েমেনে সৌদি জোটের হামলায় এ পর্যন্ত 7,000 মানুষ নিহত ও অন্তত 16,000 আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে সোমবার হুদেইদা জেলায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। হাউথিদের পরিচালিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানায়, সোমবার হুদেইদা ও মারিব ছাড়াও উত্তরাঞ্চলীয় সাদা ও হজ্জাহ প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। গত 3 দিন ধরে মারিব প্রদেশে জোটের অব্যাহত হামলায় একটি বাজার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানায় তারা। হাউথিদের অভিযোগ, ইয়েমেনের নাগরিক অবকাঠামো ধ্বংস করে দিয়ে দেশটিতে পুরোপুরি অচল করে দিতে চাইছে সৌদি আরব ও তাদের মিত্ররা। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ ক্যাম্পের কাছে জঙ্গি সংগঠন তালেবানের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 29 জন। সোমবার কাবুলের পার্লামেন্ট এলাকার কাছে একটি পুলিশ ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। হামলাকারী ক্যাম্পটিতে প্রবেশের সময় বাধার সম্মুখীন হলে তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তালেবানের সঙ্গে আফগান সরকারের চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। তুরস্কে বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের আলাদা দুটি সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। সোমবার রাজধানীর আঙ্কারার পূর্বাঞ্চলের দিয়ারবাকির এলাকায় বিদ্রোহী দল পিকেকে সশস্ত্র হামলা চালায় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়। এ ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই দিন সুর এলাকায় পিকেকের আরও একটি হামলায় 2 সামরিক সদস্য নিহত হয়।
এর আগে 31 জানুয়ারি সিজার জেলায় পিকেকের সঙ্গে সংঘর্ষে 3 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, 1 জন সামরিক সদস্য ও 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়। বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটক ইরানের 10,000 কোটি ডলার সম্পূর্ণ অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার সরকারের মুখপাত্র মোহাম্মদ বাকির নবখত জানিয়েছেন, ইরানের আটকে থাকা সম্পদ ও অর্থ পুরোপুরি মুক্ত এবং এখন সরকার তা রাষ্ট্রীয় উন্নয়নে ব্যয় করতে পারবে। মূলত তেল বিক্রির এসব অর্থ চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের ব্যাংকে জমা ছিল। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই বিপুল পরিমাণ অর্থ ইরানের কাছে পৌঁছাতে পারেনি বলেও জানান তিনি। তবে অবমুক্ত হওয়া অর্থের সবটুকু এখনই দেশে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সাইফ। কারণ দেশে হঠাৎ অর্থপ্রবাহ বেড়ে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন তারা। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনে হয়ে গেল ব্যতিক্রমী এক দৌড় প্রতিযোগিতা। 15 কিলোমিটারের কঠিন পথ পাড়ি দেওয়ার লড়াইয়ে অংশ নেয় কয়েক হাজার প্রতিযোগী। অভিবাসীদের চাপ সামলাতে আপাতত মেসিডোনিয়া সীমান্ত খুলে দেয়া হলেও সামনের সপ্তাহ থেকে তা পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এদিকে জার্মান ডানপন্থী দলের নেতার অবৈধ অভিবাসন ঠেকাতে শরণার্থীদের ওপর গুলি চালানোর বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রিস সীমান্তবর্তী মেসিডোনিয়ার গেভগেলিজা শহরের এই রেল স্টেশনে সোমবার অন্তত 600 অভিবাসীকে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা যায়। অভিবাসীদের ট্যাক্সিতে নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে এদিন ট্যাক্সি চালকরা রেল লাইন অবরোধ করলে বন্ধ হয়ে যায় পশ্চিম ইউরোপমুখী ট্রেন চলাচল। তবে নিরাপত্তার স্বার্থে ট্যাক্সি এড়িয়ে চলার কথা জানান শরণার্থীরা। ট্রেন আপনাকে একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে। ট্যাক্সির ভাড়া ট্রেনের মতো হলেও সেখানে নিরাপত্তা নেই। এই শহর আমার অচেনা। লাভের আশায় ট্যাক্সি চালক আমাকে অনেক পথ ঘোরাতে পারে বা জিনিসপত্র রেখে অন্য কোথাও ফেলে যেতে পারে। অভিবাসীদের চাপ সামলাতে মেসিডোনিয়া কর্তৃপক্ষ সম্প্রতি ট্রেনের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি আগের চেয়ে কম সময়ের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। সামনের সপ্তাহ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা পোপস্কি। তবে গ্রিসের চিত্র ভিন্ন। সোমবার পাইরিয়াস উপকূলে ভেড়ে 8,000 অভিবাসীবাহী একটি জাহাজ। দেশের যুদ্ধ চলছে, পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছি। ইউরোপমুখী এই বিপুল সংখ্যক অভিবাসীর মধ্যে যে 10,000-এরও বেশি অভিভাবকহীন শরণার্থী শিশু নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা পুলিশ সংস্থা ইউরোপোল। সংস্থাটির কর্মকর্তা ব্রায়ান ডোনাল্ড আশঙ্কা প্রকাশ করে বলেন, এই শিশুরা পাচারকারী চক্রের কবলে পড়তে পারে। অনেক শিশুর নাম শরণার্থীর তালিকাভুক্ত হয়েছে ঠিকই, কিন্তু গ্রিসে পৌঁছানোর পর তাদের কোনো হদিস মিলছে না। আমরা জানার চেষ্টা করছি ওই শিশুগুলো কোথায়, কাদের সঙ্গে আছে। এদিকে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পুলিশকে গুলি চালানোর ক্ষমতা দেওয়ার বিষয়ে জার্মানির ডানপন্থী দলের নেতা ফ্রাউকে পেত্রি যে প্রস্তাব করেন তা বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যারা জার্মানিতে আশ্রয় নিতে আসছে তাদের ওপর অস্ত্র তাক করা হবে না। এদিকে অভিবাসীদের সহায়তায় এগিয়ে আসার কারণে হলিউড অভিনেতা সুজান স্যারান্ডন, 85 বছর বয়সী নারী এমিল কামভিসি ও স্ট্র্যাটিস ভালিয়ামোস নামে এক জেলেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে গ্রিক একাডেমিক্স অ্যান্ড দ্য হেলেনিক অলিম্পিক কমিটি ফর দ্য নোবেল পিস প্রাইজ। অন্যদিকে গ্রিসের লেসবস উপকূলে উপুড় হয়ে এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় মৃত শিশু আয়লানের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রখ্যাত চিত্রকর আই ওয়েইওয়ে। এ সময় তিনি অভিবাসীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির 7 জন সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সামরিক আদালত। গত বছর ভলাটাইল প্রদেশে সেনা পরিচালিত একটি কলেজের কাছে ভয়াবহ বোমা হামলায় জড়িত থাকার অপরাধে মুসলিম ব্রাদারহুডের 7 সদস্যকে এ শাস্তি দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন। ওই হামলায় আরও প্রায় 12 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যাদের বেশিরভাগই বর্তমানে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য। মালয়েশিয়ার বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুর। মানি লন্ডারিং সহ বেশ কিছু অনিয়মের ঘটনা তদন্ত সাপেক্ষে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির পুলিশ এবং কেন্দ্রীয় ব্যাংকের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, এসব অনিয়ম প্রমাণে বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়া গেছে।
বন্ধ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলোতে প্রায় $400 কোটি অর্থ ছিল। এই অর্থ মালয়েশিয়ার অর্থনৈতিক এবং সামাজিক খাতের উন্নয়নে ব্যবহার করার কথা ছিল, কিন্তু মালয়েশিয়ার কয়েকটি কোম্পানি এই অর্থের অপব্যবহার করেছে বলে তদন্তে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার অন্যতম প্রধান দাবিদার বলে জানিয়েছেন ওসলো পিস ইনস্টিটিউটের প্রধান ক্রিশ্চিয়ান বার্গহার্প ফিকেন। তিনি জানান, স্নোডেন যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেয় অনেক দেশ তাদের গোয়েন্দা কার্যক্রম নতুন করে পুনর্গঠন করে। এতে বিশ্ব নাগরিকের মানবাধিকার সুসংহত হয়েছে। স্নোডেন 2013 সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস করে দেন। সেসব তথ্য অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থার বেআইনিভাবে বিশ্বব্যাপী ফোনে আড়ি পাতার তথ্য প্রকাশিত হয়ে যায়। নিউ ইয়র্কে ফাস্টফুড প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় $15 ঘোষণা দিয়ে সব কাজের জন্যই এ মজুরি বাস্তবায়নের পক্ষে প্রয়োজনে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে শ্রমিকদের মজুরি বাড়ানোর বন্ধত্বতা স্থায়ীভাবে দূর করার অঙ্গীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে নিউ ইয়র্কের জীবনযাত্রায় ঘন্টায় $15 মজুরিও যথেষ্ট নয় বলে জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে 2002 সাল থেকে মজুরি বৃদ্ধির আন্দোলন করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অবশেষে শুক্রবার নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার 1,50,000-এরও বেশি ফাস্টফুড শ্রমিকের ন্যূনতম মজুরি $15 করার সিদ্ধান্ত গ্রহণ করে। কেবল ফাস্টফুড নয়, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম মজুরি $15 করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবার ঘোষণা দেন নিউ ইয়র্কের গভর্নর। শ্রমিকদের মজুরি নিয়ে গেল কয়েক দশক থেকে বৈষম্য চলে আসছে। নিউ ইয়র্কের শ্রম বিভাগ ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যাপারে এ সংক্রান্ত বোর্ডে সুপারিশ গ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলাম। আমরা সব শ্রমিকের মজুরি প্রতি ঘন্টায় $15 করার প্রস্তাব করছি। এর বাস্তবায়নে প্রয়োজনে যুদ্ধে নামার ঘোষণা করছি। নিউ ইয়র্কের গভর্নরের এই প্রস্তাবকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি মজুরি সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেন তিনি। মজুরি বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন বাইডেন। শুধু নিউ ইয়র্কে নয়, সব রাজ্যেই আমরা মজুরি বৃদ্ধির চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের মজুরি একই জায়গায় থেমে আছে। প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগেই মজুরি সমস্যার সমাধান করতে চাই আমরা। এদিকে ন্যূনতম মজুরি $15ও যথেষ্ট নয় বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। এছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে আয়করও বাড়তি বোঝা বলে জানান তারা। আপনি 1 টাকাও ফাঁকি দিতে পারবেন না, 25 পয়সা বন্ধ ফাঁকি দিতে পারবেন না, আপনাকে ট্যাক্স দিতেই হবে। আগে ট্যাক্স কাটতো $30 পার উইক, এখন ট্যাক্স কাটে পার উইক $60। যেটা বাড়লো সেটাই চলে গেল। নিউ ইয়র্কের জীবনযাত্রার সাথে যেরকম ব্যয়বহুলতা সবকিছু বেড়েছে, খাবারের দ্রব্যমূল্য বা জামা কাপড় বলেন সবকিছুর মধ্যেই, এটা আসলে হচ্ছে না। আয় থেকে আমাদের ব্যয় বেশি নিউ ইয়র্কে, সো আমাদের অবশ্যই উচিত $15 আওয়ার করার। আর ডাঙ্কিন ডোনাটে এখন $10.50 করে আওয়ার ইজ নট এনাফ ফর অল পিপল। ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির বাড়তি $1.8 বিলিয়ন, সরকারি কোষাগারে $5.5 মিলিয়ন রাজস্ব বাড়াবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে 6,40,00,000 শ্রমিক কাজ করছেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জমে উঠেছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা। আজ মঙ্গলবার মেলার 7ম দিন। গেল 2 বছর ধরে 2রা ফেব্রুয়ারি বইমেলার বাংলাদেশ দিবস উদযাপন করে বুল লেসলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। আর এ কারণে বাংলাদেশ দিবসের আগে থেকেই মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে ভিড় বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 40তম কলকাতার আন্তর্জাতিক বই মেলায় এবার বাংলাদেশ প্যাভিলিয়ন দেয়া হয়েছে বাংলার বাংলা একাডেমি বর্ধমান হাউসের আদলে। সোমবার ছিল মেলার 6ষ্ঠ দিন। 10 দিনের এই মেলার আর মাত্র 4 দিন বাকি, তাই শেষ মুহূর্তে বাংলাদেশ প্যাভিলিয়নে বইপ্রেমীদের ভিড় দেখা গেল। কলকাতা বই মেলায় এবারও হুমায়ুন আহমেদের বই ভালো বিক্রি হচ্ছে। তবে এই বিক্রির তালিকায় শীর্ষে রয়েছেন ইমদাদুল হক মিলনের বই। এখনো হুমায়ুন আহমেদের জনপ্রিয়। হুমায়ুন আহমেদ ছাড়া আর কোন কোন লেখকের লেখা বই? ইমদাদুল হক মিলন এবং জাফর ইকবালের কিছু বই চাই,
এবং আল মাহমুদের বই চলে। গল্প, উপন্যাস, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির বই ছাড়াও কলকাতার একটি বড় পাঠক রয়েছে ইসলামী বইয়ের বাংলা অনুবাদ শীর্ষক বইয়ের। আর সে কারণে কলকাতার বাংলাদেশের প্যাভিলিয়নে ঢুকে ইসলামী ফাউন্ডেশনের বই কিনতে ভিড় জমাচ্ছেন কচিকাঁচা থেকে বৃদ্ধ অনেকেই। সাবলীল বাংলা ভাষায় লেখে, যেটা আমরা ইসলামকে জানতে চাইলে খুব ভালোভাবে জানতে পারি, এটাই আর কি। আর সবসময় তো বাংলাদেশে যাওয়া হয়ে ওঠে না, ফলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি এখান থেকে। কলকাতার বইমেলায় আজ বাংলাদেশ দিবস। দুপুরে বাংলার প্রাঙ্গণে এই দিবস উপলক্ষে নানা আয়োজনে সাজিয়েছে আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সময় সংবাদ, কলকাতা। ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনে হয়ে গেল বিশ্বের সবচেয়ে কঠিন দৌড় প্রতিযোগিতা হিসেবে পরিচিত টাফ গাই রেস 2016। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে কাদামাটি, পানি, উঁচু নিচু ও বিভিন্ন বাধার 15 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এ প্রতিযোগিতায় নামেন কয়েক হাজার প্রতিযোগী। তবে সবাইকে হারিয়ে শ্রেষ্ঠ সামর্থ্যবান ও সহনশীল ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন 22 বছর বয়সী কনর হ্যানকক। বিশ্বের নানা প্রান্ত থেকে কয়েক হাজার প্রতিযোগী জড়ো হয়েছেন ওলভারহ্যাম্পটনে। লক্ষ্য দিনভর কাদা পানি ও বন্ধুর পথে 15 কিলোমিটারের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের সক্ষমতার জানান দেয়া। নানা বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলেছেন প্রতিযোগীরা। কখনো ছোট নালা, কখনো খারাপ পর্বত কিংবা দড়ি বেয়ে উপরে ওঠা, এমনই নানা বাধা ছিল তাদের সামনে। 40 ফুট উঁচু দেয়াল সদৃশ বাধাটিও অনায়াসে পেরিয়েছেন কেউ কেউ। তবে শেষ হাসিটি হেসেছেন ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের শেফিল্ডের 22 বছর বয়সী কনর হ্যানকক। মানসিক শক্তি তাকে সাফল্য এনে দিয়েছে বলে জানালেন তিনি। পাশাপাশি 2015 সালে রানার আপ হওয়ার আক্ষেপ ঘুচাতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এটা অন্যরকম এক অনুভূতি। আমার পেছনে যে ছিল সে খুব দ্রুত দৌড়াচ্ছিল, আমি তার দিকে চোখ রাখছিলাম, আমি জানতাম আমি পারবো। খুবই ভালো লাগছে। এ প্রতিযোগিতার মাধ্যমে উত্তোলিত অর্থের পুরোটাই দেয়া হবে হর্স স্যাংচুয়ারি নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে। বেওয়ারিশ, আহত ও বয়স্ক ঘোড়ার সুরক্ষায় কাজ করে প্রতিষ্ঠানটি। 1987 সালে প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর থেকে বিশ্বের নানা দেশ থেকে প্রতিযোগীরা বিরূপ পরিস্থিতিতে নিজেদের শক্তিমত্তা ও সহ্য ক্ষমতার পরীক্ষা দিতে এতে অংশ নিয়ে আসছেন। তবে অনেকেই প্রতিযোগিতার শর্তগুলো পূরণে ব্যর্থ হয়ে শেষ হওয়ার আগেই হার মানেন। তারপরও রোমাঞ্চকর এই খেলায় প্রতিযোগীর কমতি নেই। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জেনেভায় জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সৌদি সমর্থিত HNCর বৈঠক। সিরিয়া শান্তি আলোচনার অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ওপর, মন্তব্য মিস চুরার। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিকল্প নেই, মন্তব্য বান কি মুনের। তেল আবিব বিরোধী আন্দোলনকারীদের ধরতে পশ্চিম তীরে তল্লাশি অভিযান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের প্রথম দৌড়ে রিপাবলিকান দলীয় ট্রাম্পের হার, আইওয়ায় টেড ক্রুজের বিজয়। কাছাকাছি অবস্থানে ডেমোক্রেট দলীয় হিলারি ও স্যান্ডার্স। এবং জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমিত দেশে মার্কিন অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের ওপর বিধি নিষেধ আরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।